আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে প্রবাস সংবাদ আমন্ত্রণ জানাচ্ছি। আমি খায়রুল বাশার। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি শ্রমিক নিহত। ট্রাম্প 3 সপ্তাহে অভিযান শেষ করতে চাইলেও সিদ্ধান্ত তেহরানের, বলছে ইরান। নিউ ইয়র্ক সিটির পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন ও আকস্মিক বন্যা মোকাবেলায় $108 মিলিয়ন বিশাল বিনিয়োগ পরিকল্পনা 10 বছরে বাস্তবায়ন। এবং ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম গ্যালন প্রতি $4 ছাড়িয়েছে, এক মাসে 35% বৃদ্ধি। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা শহরে ড্রোন হামলায় আরও এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া অস্থিরতায় এ পর্যন্ত 6 বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ইরানের ইস্পাহান শহরে প্রায় 1000 কেজি ওজনের বাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। তেহরানের হামলায় আইআরজিসির এক শীর্ষস্থানীয় নেতা সপরিবারে নিহত হয়েছেন। যুদ্ধবিরতি হোক বা না হোক, ইরানের সামরিক অভিযান 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান বলেছেন, কেবল তেহরানের শর্তেই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত হবে। যুদ্ধ শেষ করার কোনো সময়সীমা তেল আবিবের নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের ফুজেইরা শহরের আল রিফা এলাকায় একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বুধবার সকালে ড্রোন হামলা হয়েছে। ফুজেইরা কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত হয়েছেন এক বাংলাদেশি। তিনি সেখানে একটি খামারে কাজ করতেন। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের ইস্পাহান শহরে ধ্বংস করা হয়েছে ব্যয়বহুল মার্কিন MQ-9 ড্রোন। 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে 19টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদ থেকে বিদেশি একজন সাংবাদিককে অপহরণ করেছে ইসলামিক রেজিস্ট্যান্সের সদস্যরা। কুয়েতের তেলবাহী জাহাজে হামলার পর ইরানের ইস্পাহান প্রদেশে বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইস্পাহানের একটি গোলাবারুদের ডিপোতে 907 কেজি ওজনের ওই বাংকার বাস্টার বোমা ফেলা হয়। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির শীর্ষস্থানীয় কমান্ডার মেজর জেনারেল জামশেদ এসাকি ও তার স্ত্রী সহ পরিবারের আরও কয়েকজন সদস্য। যুদ্ধ শুরুর পর থেকে ইরানে এ পর্যন্ত 11,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। হরমুজ প্রণালী দখলে নিতে যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলোকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে নিজ দেশে তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট। অতীতে ভিয়েতনাম ও আফগানিস্তানে হত্যাযজ্ঞের উদাহরণ টেনে ইরান যুদ্ধে প্রাণহানির সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধের পর বিশ্ব অর্থনীতির আলোচনায় এখন হরমুজ প্রণালী। কিন্তু হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলপথে ইরানের টোল আদায় কতটা নৈতিক? ইরানের দাবি অনুযায়ী এই অঞ্চলে তারা নিরাপত্তার প্রধান রক্ষক হিসেবে ব্যবহারকারী দেশগুলোর কাছ থেকে ফি নেওয়া নৈতিক। তবে আন্তর্জাতিক সংস্থাসমূহ এই টোল আদায়ের প্রচেষ্টাকে অনৈতিক বলেই মনে করছে। এ নিয়ে বিশ্লেষণ করেছেন পান্না আক্তার। হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায়ের বিষয়টি ভূ রাজনৈতিক, আন্তর্জাতিক আইন এবং নৈতিকতার একটি জটিল সংমিশ্রণ। আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে স্বীকৃত। এখানে দুটি ধরনের কনভেনশন কাজ করে।
জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী আন্তর্জাতিক প্রণালীতে সব দেশের জাহাজের ট্রানজিট প্যাসেজ বা অবাধে চলাচলের অধিকার রয়েছে। এই আইন অনুযায়ী কোনো দেশ বাণিজ্যিক জাহাজের যাতায়াতের উপর টোল বা কর আরোপ করতে পারবে না। ইরান ১৯৮২ সালের এই কনভেনশনে স্বাক্ষর করলেও তা এখনও অনুসমর্থন করেনি। তাই ইরান দাবি করে যে তারা ১৯৫৮ সালের জেনেভা কনভেনশন মানতে বাধ্য, যেখানে ইনোসেন্ট প্যাসেজ বা নিরীহ চলাচলের কথা বলা হয়েছে। এই সুযোগ ব্যবহার করে ইরান মাঝে মধ্যেই প্রণালীর উপর তাদের সার্বভৌম কর্তৃত্ব জাহির করার চেষ্টা করে। ইরান দাবি করে যে এই অঞ্চলে তারা নিরাপত্তার প্রধান রক্ষক। প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিশাল নৌবাহিনী মোতায়েন রাখতে হয়। এই বিশাল খরচের অংশীদার হিসেবে ব্যবহারকারীরা দেশগুলোর কাছ থেকে ফি নেওয়াকে তারা নৈতিকভাবে যৌক্তিক মনে করে। প্রতিদিন এই পথে কয়েক কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়। কোনো দুর্ঘটনা বা তেল নিঃসরণ হলে ওমান ও ইরানের উপকূলীয় পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এই ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশ রক্ষার জন্য একটি পরিবেশগত ফি আদায়কে তারা সঠিক মনে করে। ইরান মনে করে পশ্চিমা দেশগুলো তাদের সীমান্তে এসে বিনামূল্যে সম্পদের ব্যবহার করছে এবং একই সাথে অর্থনৈতিকভাবে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করছে। সেই প্রেক্ষাপটে টোল আদায়কে তারা একটি পাল্টা ব্যবস্থা হিসেবে দেখে। তবে অধিকাংশ দেশ এবং আন্তর্জাতিক সংস্থাসমূহ এই টোল আদায়ের প্রচেষ্টাকে অনৈতিক মনে করে, কারণ বৈশ্বিক অর্থনীতির একটি বিশাল অংশ এই প্রণালীর উপর নির্ভরশীল। এখানে বাধা সৃষ্টি করা বা কর আরোপ করা মনে হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিতিশীলতা তৈরি করা, যা দরিদ্র ও উন্নতিশীল দেশগুলোর উপর নেতিবাচক প্রভাব ফেলে। অনেকে মনে করেন ইরান টোল আদায়ের বিষয়টি একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে পড়ে প্রতিষেধকমূলক ব্যবস্থা হিসেবে জলপথকে ব্যবহারের চেষ্টা করা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। আন্তর্জাতিক জলসীমায় সাধারণ চলাফেরার জন্য অর্থ দাবি করাকে জলদস্যু বা জবরদস্তির সমতুল্য হিসেবে দেখা হয়, যা আধুনিক বৈশ্বিক ব্যবস্থার পরিপন্থী। বর্তমান বাস্তবতা হলো ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সব জাহাজের উপর ঢালাওভাবে কোনো টোল কার্যকর করতে পারেনি। তবে তারা বিভিন্ন সময় এই প্রণালী বন্ধ করে দেওয়ার বা বিদেশি জাহাজকে আটকের মতো ঘটনা ঘটাচ্ছে। তাদের মূল দাবি হলো, যদি আমরা আমাদের তেল রপ্তানি করতে না পারি তবে অন্য কাউকেও এই পথ দিয়ে তেল নিতে দেওয়া হবে না। ইরানের টোল আদায়ের বিষয়টি নৈতিক কিনা তা নির্ভর করে আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখছি তার উপর। যদি আঞ্চলিক সার্বভৌমত্ব এবং পরিবেশগত ঝুঁকি প্রধান বিবেচ্য হয় তবে ইরানের দাবি অযৌক্তিক নয়, কিন্তু আন্তর্জাতিক আইন এবং মুক্ত বৈশ্বিক বাণিজ্যের বিচারে এটি অনৈতিক এবং বেআইনি। মূল কথা, এটি যতটা না নৈতিকতার বিষয় তার চেয়ে বেশি ভূ রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের অংশ। পান্না আক্তার, চ্যানেল আই। সৌদি আরব নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণে নতুন কড়াকড়ি আরোপ করেছে। নতুন আইন অনুযায়ী সরকারের অনুমতি ছাড়া কোনো নিষিদ্ধ দেশ ভ্রমণ করলে নাগরিকদের বড় অঙ্কের জরিমানার সঙ্গে দীর্ঘমেয়াদী বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। প্রথমবারের মতো অপরাধে সর্বোচ্চ ৩০,০০০ সাউদি রিয়াল জরিমানা এবং ২ বছরের জন্য বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। অপরাধ আবারও করলে জরিমানা দ্বিগুণ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা হবে ৫ বছর পর্যন্ত। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। যুদ্ধঘাঁটি, বিদেশি গুপ্তচর সহ নানা বিষয় নিয়ে সতর্ক আছে সৌদি আরব। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের আঁচ এসে পড়েছে আল আরবেও, তাই নাগরিকদের বিশ্ব ভ্রমণে নানা বিধিনিষেধ আরোপ করেছে মরুর দেশটি। সৌদি গেজেটের তথ্য অনুযায়ী সৌদির নাগরিকরা নিষিদ্ধ ঘোষিত দেশে ভ্রমণ করলে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। সরকার সরাসরি ঘোষণা না করলেও বিশ্লেষকরা বলছেন, যেসব দেশে যুদ্ধ চলছে, রাজনৈতিক অস্থিতিশীলতা বেশি এবং নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সেসব দেশকে নিষিদ্ধ বলে বোঝানো হয়েছে। ধারণা করা হয় আফগানিস্তান, ইরান, কাতার, সিরিয়া কিংবা লিবিয়া এই তালিকায় থাকবে। তবে কিছু ক্ষেত্রে শিথিলতার সুযোগ রাখা হয়েছে, যেমন ভ্রমণকারীর গন্তব্য প্রথম স্তরের আত্মীয় থাকলে ট্রানজিট সময় ৪৮ ঘন্টার কম হবে বা বয়স ৬০ বছরের বেশি হলে জরিমানা কমানো বা নিষেধাজ্ঞা সীমিত করা হবে।
বিদেশে বাস করা সৌদি নাগরিকদের জন্য নির্দেশনা হলো পাসপোর্ট অবশ্যই সৌদি দূতাবাস বা কনসুলেটে নিবন্ধন করতে হবে। যদি পাসপোর্ট হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, দূতাবাস নতুন পাসপোর্ট বা ফেরার কাগজপত্র জারি করবে। আইনে পাসপোর্ট জালিয়াতির বিষয়েও কঠোর ব্যবস্থা রাখা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিলে ৫,০০০ রিয়াল জরিমানা এবং ৬ মাসের জন্য বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ হবে। পাসপোর্ট পরিবর্তন বা অন্যকে ব্যবহার করার সুযোগ দিলে সর্বোচ্চ ১,০০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। নির্ধারিত বন্দর ছাড়া দেশ ত্যাগ বা প্রবেশ করলেও শাস্তির বিধান রয়েছে। বিদেশে বাস করা সৌদি নাগরিকদের পাসপোর্ট সংশ্লিষ্ট দূতাবাসে নিবন্ধন করতেও বলা হয়েছে। সৌদি সরকার এই পদক্ষেপকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থা সুশৃঙ্খল রাখার উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। জনপ্রিয় ইসলামিক বক্তা ও আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারিকে সফরের মাঝেই দেশ ছাড়তে বলেছে অস্ট্রেলিয়া। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেল জানিয়েছে, ইহুদি বিরোধী মন্তব্য এবং অ্যাডলফ হিটলারকে ঈশ্বরের শাস্তি হিসেবে আখ্যা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদনে ডেইলি মেল জানায়, আজহারির অস্ট্রেলিয়ার ভিসা মঙ্গলবার বাতিল করা হয়েছে। বর্তমানে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। মিজানুর রহমান লেগাসি অফ ফেইথ শিরোনামের একটি ধারাবাহিক বক্তৃতা অনুষ্ঠানে অংশ নিতে অস্ট্রেলিয়া যান। এই অনুষ্ঠান ছাড়াও ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি, ক্যানবেরায় বক্তব্য দেওয়ার কথা ছিল তার। এর আগে যুক্তরাজ্য আজহারির ভিসা বাতিল করেছিল। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবারে যুক্তরাষ্ট্রের সংবাদ। নিউ ইয়র্ক সিটি সড়কের পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং আকস্মিক বন্যা মোকাবেলায় $108 মিলিয়ন বিশাল বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছেন সিটি মেয়র জহরান মামদানি। আগামী 10 বছরে শহরের 6,700-র বেশি ক্যাচ বেসিন ও স্টর্ম ড্রেন উন্নত এবং প্রতিস্থাপন করা হবে এই প্রকল্পের আওতায়। নিউ ইয়র্ক থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অনেক দেশের মতো নিউ ইয়র্ক সিটিতেও তীব্র ও ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে হচ্ছে আকস্মিক বন্যা আর জনজীবনে নেমে আসছে চরম ভোগান্তি। পরিস্থিতি মোকাবেলায় শহর জুড়ে ড্রেনেজ নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সিটি প্রশাসন। মেয়র জোহরান মামদানি এবং ডিইপি কমিশনার লিসা এফ গার্সিয়া যৌথভাবে $108 মিলিয়ন এই নতুন প্রকল্পের ঘোষণা দেন। প্রকল্পের মূল লক্ষ্য শহরের 1.5 লক্ষাধিক ক্যাচ বেসিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোকে নতুন করে সাজানো। বিনিয়োগের বড় অংশ ব্যয় হবে 6,700 ক্যাচ বেসিন প্রতিস্থাপন এবং মেরামতে। এরই মধ্যে নগর প্রশাসন 40টি অত্যাধুনিক ড্রেন পরিষ্কার করার ট্র্যাক কিনেছে, যা নিয়মিত ময়লা অপসারণ করে পানির প্রবাহ সচল রাখবে। The City Hall is going to be investing $108 million to replace and modernize older and outdated catch basins across our city. But when city government can show that when it rains in the city, it doesn't have to flood, it also shows New Yorkers that we can dream of a tomorrow that is better than today. We are investing, as the mayor said, $108 million to improve the street drainage system that protects our neighborhoods across all 5 boroughs. সিটি বাসিন্দাদের প্রত্যাশা, প্রশাসনের এই উদ্যোগের ফলে ভবিষ্যতে অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে নিউ ইয়র্কবাসী। নাজিব বেগ, চ্যানেল আই। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন সাধারণ ভোক্তারা।
2022 সালের পর এই প্রথম জ্বালানির দাম গ্যালন প্রতি $4 ছাড়িয়েছে, যার চাপ পড়বে মার্কিন অর্থনীতিতেও। মুশরারত শৈলী রিপোর্ট। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক তেলের বাজারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই প্রণালী দিয়ে প্রতিদিন 20% তেল পরিবহন করা হতো। এটি বন্ধ হওয়ার কারণে সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়, আর সেই প্রভাব পড়ে দামে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী মাত্র 1 মাসের ব্যবধানে জ্বালানির দাম প্রায় 35% বেড়েছে। ক্রুড ওয়েল পরিশোধন করে তৈরি হয় পেট্রোল, তাই আন্তর্জাতিক বাজারে ক্রুড ওয়েলের দাম বাড়লে বা কমলে সে অনুপাতে পেট্রোলের দামও ওঠানামা করে। মার্চের প্রথম সপ্তাহে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বজুড়ে তেলের সরবরাহ 20% কমে যায়। ফলে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $120 গিয়ে পৌঁছে। পরিস্থিতি সামাল দিতে 11 ও 12 মার্চ আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এবং হোয়াইট হাউস তাদের জরুরি মজুদ থেকে বিপুল পরিমাণ তেল বাজারে ছাড়ার ঘোষণা দিলে দাম কিছুটা কমে $92 নেমে আসে। এরপর 24 থেকে 26 মার্চের দিকে তেলের দাম গ্যালন প্রতি $3.98 এসে টানা 6 দিন স্থির ছিল। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। মুসরাত শৈলী, চ্যানেল আই। উন্নত দেশে থেকেও দেশের ফল ফসল আর মাটির টান ভুলে যাননি এক দম্পতি। যুক্তরাষ্ট্রের মাটিতেও তারা গড়ে তুলেছেন সবুজে ঘেরা এক ফসলি আঙিনা, যেখানে চাষ হচ্ছে দেশীয় সবজি আর রকমারি ফসল। এমনই এক আঙিনা কৃষি উদ্যোগের কথা জানিয়েছেন শাইখ সিরাজ। 2007 সালে রাজশাহী থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন আব্দুল মজিদ এবং লায়লা মজিদ দম্পতি। বর্তমানে বসবাস করছেন আমেরিকার লং আইল্যান্ডে। তবে দেশের ফল ফসলের প্রতি ভালোবাসা থেকে তারা শুরু থেকেই বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন এক সবুজ ফসলি আঙিনা। 3 ধরনের চাল কুমড়া আছে, একটা লম্বা চাল কুমড়া, একটা গোল চাল কুমড়া, এবং ভিতরে আছে আমাদের সাদা চাল কুমড়া এটা। আর এগুলো হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে লাউ। উঠায় খাওয়ার মজাতে যে আনন্দ, লাগানোর পরে মনে হয় যে এই যে খাচ্ছি এইটাতে তুলছি নিজের বাগান থেকে, তোলার পরে ফ্রেশ জিনিস খাবো, এটা একটা আনন্দ। রকমারি দেশি ফসলের মাঝেও ব্যতিক্রম দেশীয় তরমুজের চাষ। প্রবাসের মাটিতেও বাংলাদেশের এই ফসল ফলিয়ে পাচ্ছেন ভিন্ন রকম স্বাদ আর অনুভূতি। টিভিতে আমি চ্যানেলের একটা প্রোগ্রামে দেখেছিলাম, সম্ভবত লন্ডনের প্রোগ্রামটা ছিল, তারা ছাদে তরমুজ গাছ করেছে। সেখান থেকে আমি উৎসাহিত হয়ে আমার মনে হয় আমি প্রথম লং আইল্যান্ডে আমি তরমুজ গত বছর লাগিয়েছিলাম পরীক্ষামূলক। এবছর আমি লাগিয়েছি, আমার অনেকগুলো তরমুজ হয়েছে। এখানে তরমুজ, এখানে তরমুজ, ওখানে। শুধু ওই একটা পরিচর্যায় যে পর্যাপ্ত মাটি দিতে হবে। এই আয়োজনের বড় প্রাপ্তি হলো কৃষিতে নতুন প্রজন্মের সম্পৃক্ততা। বিদেশে বেড়ে উঠেও তারা ছুঁয়ে দেখছে দেশের ফল ফসল, চিনছে নিজের কৃষি সংস্কৃতি। আমার বাবা মাদেরকে হেল্প করি সব কিছুতে। কখনো আমি গাছ লাগাই, কখনো আম্মু যদি পানি দিতে হেল্প লাগে ওইটা করি। আমি এগুলো লাইক করি। শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রবাসের মাটিতেও ম্লান হয়নি 21-এর চেতনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে 27টি বাংলাদেশি সংগঠনে সম্মিলিত উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক আয়োজন 52 গাথা। পবিত্র রমজান মাসের কারণে অনুষ্ঠানটি পিছিয়ে এই সময় করা হয়। ওয়াশিংটন থেকে জানাচ্ছেন স্যাম রিয়া। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়ার 27টি সংগঠনের সম্মিলিত উদ্যোগে ডিসি 21 অ্যালায়েন্সের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল বিশেষ সাংস্কৃতিক আয়োজন 52 গাথা। অনুষ্ঠানের এবারের আয়োজক সংগঠন স্বদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ সালাউদ্দিন আহমেদ, কাউন্সিলর মাহবুবুর রহমান এবং প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। এছাড়া মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার ও কংগ্রেসম্যান ডন বেয়ারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। সাংস্কৃতিক পর্বে রোজমেরি মিতু, শিল্পী গ্লোরিয়া ও পরমা শ্যানেলের নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
স্যামরিয়ার পরিচালনায় বিশেষ শ্রুতিনাট্য ফাগুনের ভাষা দর্শকদের নন্দিত করে। প্রত্যেকটা অনুষ্ঠানে একের পর এক যেভাবে ঝাঁকুনি দিয়েছে আজকে, এটা মনে হচ্ছে আমরা উই আর টুগেদার DC 21 অ্যালায়েন্স ইন ওয়াশিংটন DC মেরিল্যান্ডে। এতগুলো অর্গানাইজেশন মিলে একসাথে হয়ে একটা অনুষ্ঠান করা, আমি মনে করি আমেরিকা এমনকি অনেক জায়গায় এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হলেও আমরা এটা ধরে রেখেছি। অনুষ্ঠানের শেষ পর্বে ২৭টি সংগঠনের পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের স্মরণ করা হয়। খুব স্বতঃস্ফূর্তভাবে আজকের ২১ উদযাপনটা হয়েছে, যেটা কিনা অতীতে এইভাবে এত স্বতঃস্ফূর্ত দেখা যায়নি, যেটা আজকে হয়েছে। প্রবাসের মাটিতে ২৭টি সংগঠনের এই ঐক্যবদ্ধ উদ্যোগ প্রমাণ করে দূরে থেকেও বাঙালির হৃদয় থাকে নিজের শেকড়ে। ২৭টি অর্গানাইজেশন এতে অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে। শহীদদের শ্রদ্ধা রেখে পুষ্পার্ঘ করা হয়েছে। স্যামরিয়া, চ্যানেল আই, ওয়াশিংটন DC। যুক্তরাজ্যের বার্মিংহামে সহকারী হাই কমিশনের উদ্যোগে ৫৫তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সুধী সমাবেশ হয়েছে। অনুষ্ঠানে ব্রিটেনের মূলধারার রাজনীতিক, বিভিন্ন কূটনীতিক মিশনের প্রধান ও ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন, ক্যামেরায় ছিলেন সোরমান মিয়া। স্বাধীনতার ৫৫ বছরে ব্রিটেন বাংলাদেশ সম্পর্ক আজ শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ব্রিটেনের অর্থনীতি সহ সর্বক্ষেত্রে ব্রিটিশ বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বললেন ব্রিটিশ এমপি সারা কোমস। There is very strong relations between Bangladesh and the United Kingdom. Both of our peoples are very close. We have very strong economic and business ties. বহুজাতিক সম্প্রীতির দেশ ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির অবদান অনস্বীকার্য। ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ অ্যান্ড ক্রাইম কমিশনার সাইমন ফ্রস্টা। But we are not only here to celebrate that auspicious day, we're also here to acknowledge and celebrate the significant contribution that the British Bangladeshi community makes, not only to Birmingham, not only to the West Midlands, but our country as a whole. ব্রিটিশ বাংলাদেশের চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে সকল প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান বার্মিংহামে নিযুক্ত সহকারী হাই কমিশনার সুজন দেবনাথ। আমি প্রবাসী ভাই বোনদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে, তারা যেন আমাদের সরকার ঘোষিত যে সুন্দর কর্মসূচিগুলো আছে তাতে আরো বেশি করে অংশগ্রহণ করে এবং দেশ গঠনে আত্মনিয়োগ করে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও ব্রিটেনের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। মিশনের প্রথম সচিব হামিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লর্ড লেফটেন্যান্ট ডেরিক অ্যান্ডারসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি ব্যারিস্টার আইয়ুব খান, বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর জাফর ইকবাল, সলিহল কাউন্সিলের মেয়র কাউন্সিলর আন্ডি ম্যাকেঞ্জি, বিভিন্ন কাউন্সিলর সহ কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কূটনীতিকদের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠান হয়েছে। ম্যানচেস্টারে বাংলাদেশের সহকারী হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠানে সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন ম্যানচেস্টারের লর্ড মেয়রকে সঙ্গে নিয়ে স্বাধীনতা দিবসের কেক কাটেন। উপস্থিত কূটনীতিকদের অভিবাদন জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, এর তাৎপর্য তুলে ধরেন সহকারী হাইকমিশনার। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের লর্ড মেয়র, কাউন্সিলর, ডেপুটি কাউন্সিলর সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও বাংলাদেশি কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। ক্যানাডার টরন্টোতে আবৃত্তি সংগঠন উচ্চারণের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ সেন্টার মিলনায়তনে আনন্দধারা বহিছে উচ্চারণে শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে উচ্চারণের থিম কবিতাকে সুরের সঙ্গে বেঁধে তার সঙ্গে নৃত্যের প্রকাশ, উপস্থিত সকলের নাম ধরে পুঁথির সুরে স্বাগত জানানো, ৭১-এর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ সকলের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। টরন্টোর আইন, রাজনীতি, গণমাধ্যম ও সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা এই আয়োজনের প্রশংসা করেন। পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বায়তুল মোকাররম জামে মসজিদের ছাত্র
শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা হয়। সভায় আলেমগণ মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দ্বীনি জ্ঞান অর্জন এবং নতুন প্রজন্মকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে প্রবাসে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত জরুরি। প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের সঠিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তারা। ইতালির বাদ পড়ার রাতে 2026 ফিফা বিশ্বকাপের 48 দলের কোটা পূর্ণ হয়েছে। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপে এবারই প্রথম অংশ নেবে সর্বোচ্চ 48টি দেশ। শেষ দিনের নাটকীয়তার পর মূল পর্বের টিকিট কেটেছে তুরস্ক, সুইডেন সহ 6 দেশ। আর তাতে চূড়ান্ত হয় 48 দেশের নাম। এবারে টুর্নামেন্ট করা হয়েছে 12 গ্রুপে, প্রতি গ্রুপে থাকছে 4টি করে দল। শেষ দিন বিশ্বকাপে জায়গা করে নেওয়া ইরাক খেলবে আই গ্রুপে, প্রতিপক্ষ সেনেগাল, ফ্রান্স ও নরওয়ে। ইতালিকে কাদানো বসনিয়া বি গ্রুপে কানাডা, সুইজারল্যান্ড ও কাতারের বিপক্ষে খেলবে। কে গ্রুপে DR কঙ্গো এবং সুইডেন জায়গা করে নিয়েছে এফ গ্রুপে। গ্রুপ ডিতে জায়গা পাওয়া তুরস্কের প্রতিপক্ষ সহ আয়োজক যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়া। 11 জুন মেক্সিকো, সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে আসরের পর্দা উঠবে। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম আরও একবার। আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি শ্রমিক নিহত। ট্রাম্প 3 সপ্তাহে অভিযান শেষ করতে চাইলেও সিদ্ধান্ত তেহরানে, বলছে ইরান। নিউ ইয়র্ক সিটি পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, আকস্মিক বন্যা মোকাবেলায় $108 মিলিয়ন বিশাল বিনিয়োগ পরিকল্পনা, 10 বছরে বাস্তবায়ন। এবং ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম গ্যালন প্রতি $4 ছাড়িয়েছে, 1 মাসে 35% বৃদ্ধি। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেল আই প্রবাস সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।